কাসেম সিদ্দিকী। কাসেম সিদ্দিকী তো আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে, তার কিছুদিন আগে তৃণমূলে জয়েন করবার কিছুদিন আগে বলেছিলেন না, ও নবান্ন কোম্পানি তোমার মাথা থেকে পা পর্যন্ত ডান দিকে বাঁ দিকে যা আছে সব চোর 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 করে স্লোগান দিয়েছিল না? সেই দলটা ভোট চাইছে এখানে। কখনো বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, কখনো বলছেন আমি আমডাঙ্গাকে ঝাঁঝরা করে ছেড়ে দেবো, কখনো বলছেন আমি আমডাঙ্গাকে ফাঁকা করে দেবো। এটা কি রাজনীতিবিদদের অগণিত মানুষ যারা আমাদের এই সভা শুনছেন, এছাড়াও মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, এই কাছারি মোড়ের বিভিন্ন ব্যবসায়ী বন্ধু যারা এই নির্বাচনী পথসভা শুনছেন, তাদের সকলকেই বামফ্রন্ট এবং আইএসএফ জোটের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এখানকার এই সভা ছেড়ে আরেকটা সভাতে যেতে হবে, সেজন্য খুব সংক্ষেপে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আরো বক্তা আছে, আমার কমরেড ফারুক ভাই আছে, আহমেদ দা আসছেন, বলবেন। আজকের এই নির্বাচনী পথসভা হচ্ছে আসন্ন যে বিধানসভা নির্বাচন, আগামীকালকে বুধবার, পরের বুধবারে হচ্ছে আমাদের আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এই নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী সাথী বিশ্বজিৎ মাইতি, তাকে খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবার আহ্বান জানিয়ে আজকের এই পথসভা। আমি প্রথমেই আপনাদের কাছে যে বিষয়টা উল্লেখ করতে চাই তা হচ্ছে যে এই যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু যখন তখন ইচ্ছা করলেই নির্বাচন করা যায় না। নির্বাচন নির্দিষ্টভাবে 5 বছর পর পর নির্বাচন হয়। ভারতবর্ষের সংবিধান যা আছে সেই সংবিধান মোতাবেক 5 বছর পর পর নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন অথবা প্রত্যাবর্তন সেই দেশের মানুষ, সেই রাজ্যের মানুষ যখন যা নির্বাচন থাকে সেই নির্বাচনে করেন। আমাদের রাজ্যের এই নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বলছি পশ্চিম বাংলায় যে সরকারটা আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বিজেপি এবং তার দোসর তৃণমূল কংগ্রেস এবং চরম দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের সরকারকে পর্যদুস্ত করতে হবে এই নির্বাচনে। নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকারটা সেই রাজ্যের মানুষের ভালো মন্দ সমস্ত কিছু দেখার দায়িত্ব থাকে সেই সরকারটা। 2011 থেকে 2026 সাল 15 বছর ধরে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার। এই সরকারের সময়কালে আপনারা সবচাইতে বড় উপহার পেয়েছেন পশ্চিম বাংলায়, তা হচ্ছে দুর্নীতি। এই সরকারটার সময়ে সবচাইতে বড় যে উপহারটা আপনারা পেয়েছেন তা হচ্ছে চরম দ্রব্যমূল্য বৃদ্ধি। সবচাইতে বড় উপহার আপনারা এই সরকারটার সময় যা পেয়েছেন তা হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ। রাজনীতি মানে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, শিক্ষা শেষে কাজ। কিন্তু আমাদের রাজ্যের রাজনীতিটা আজকে মূলত হয়ে দাঁড়িয়েছে তুমি হিন্দু না তুমি মুসলমান, এটাই হচ্ছে রাজনীতির বড় অংশ। 34 বছর পশ্চিম বাংলায় বামফ্রন্টের সরকার ছিল, পশ্চিম বাংলার মানুষ কখনো হিন্দু মুসলমান আলাদা করে কিছু বোঝেনি। কিন্তু তৃণমূল কংগ্রেসের সময়কালে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় আজকে হিন্দু এবং মুসলমান রাজনীতির প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর রাজনীতির যে প্রধান অঙ্গ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, শিক্ষা শেষে কাজ, সেগুলো গৌণ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আজকে তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে প্রশ্ন করতে হবে, এই আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাসেম সিদ্দিকীদের প্রশ্ন করতে হবে
যে আপনারা নির্বাচনে ভোট চাইছেন, আপনারা জিততে চাইছেন, আপনারা গ্যারান্টি দিতে পারবেন যে কাসেম সিদ্দিকী যদি জেতে, তৃণমূল কংগ্রেসের সরকার যদি আবার পশ্চিম বাংলায় আসে, পশ্চিম বাংলায় দুর্নীতি হবে না? এই কথা গ্যারান্টি দেবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। কেন নেই? 2012 সাল থেকে সারদা কেলেঙ্কারি, নারদা স্ট্রিং অপারেশন আপনাদের মনে আছে। 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় মার্চ মাসের 14 তারিখে, 2016 সালের মার্চ মাসের 14 তারিখ নারদা স্ট্রিং অপারেশনে যখন একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ, সাংসদরা যখন টাকা নিচ্ছেন, সেই ছবি যখন প্রকাশ্যে এসেছিলেন, সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন আমি আগে জানলে এদেরকে টিকিট দিতাম না। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে সেই তারাই আবার সবাই টিকিট পেয়ে নির্বাচিত হয়েছিল। দুর্নীতি ছাড়া তৃণমূল কংগ্রেস হতে পারে না। বিগত 5 বছর সময়কাল যদি দেখেন, 2021 সাল থেকে 2026 সাল, তাহলে এই 5 বছর সময়কালে আপনি দেখবেন যে রেশন কেলেঙ্কারি, চাল, ডাল, গম, আটা বিক্রি করা, চুরি করার দায়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উত্তর 24 পরগনা জেলার সভাপতি, শুধু না রাজ্যের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কয়েক বছর জেল খেটেছেন। আর জেল থেকে বেরিয়ে আসবার পরে মমতা ব্যানার্জি তাকে হামলায় প্রার্থী করে সেখানে গিয়ে বলছে এ হচ্ছে আমার খুব প্রিয় পাত্র, বালু হচ্ছে আমার খুব প্রিয় পাত্র, একে এবার ভোটে জেতাতে হবে। মানে যত বড় দুর্নীতি করবেন, যত বড় চুরি করবেন, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির কাছে সে তত বড় প্রিয়। আপনারা দেখেছেন এই সময়কালের মধ্যে মদন মিত্র জেল খেটেছে, মদন মিত্র কারারবিতে প্রার্থী। একাধিক উদাহরণ দেওয়া যেতে পারে। যারা তৃণমূল কংগ্রেসের এমএলএ, মন্ত্রী, এমপি চুরির দায়ে, দুর্নীতির দায়ে বছরের পর বছর জেল খেটেছে, মমতা ব্যানার্জি যিনি সততার প্রতীক বলে দাবি করেন, সেই মমতা ব্যানার্জি তাদেরকে পুনরায় এই নির্বাচনে টিকিট দিচ্ছেন। শুধু না, তাদেরকে বলছেন এরা হচ্ছে আমার প্রিয় পাত্র, এদেরকে ভোটে আপনাদের জেতাতে হবে। পশ্চিম বাংলার মানুষ যদি সচেতন হয়, পশ্চিম বাংলার মানুষ যদি বোঝে, তাহলে নিশ্চিতভাবেই তার উপযুক্ত শাস্তি দেবেন। পশ্চিম বাংলার মানুষ কি বলছে বলুন তো? বলছে হাবড়া থেকে বেলেঘাটা তৃণমূলের প্রার্থীরা সব জেল খাটা। ওই যে হাবড়ার প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক আর বেলেঘাটার প্রার্থী হচ্ছে কুণাল ঘোষ, মনে আছে? বলছে হাবড়া থেকে বেলেঘাটা তৃণমূলের প্রার্থীরা সব জেল খাটা। জেল খাটলে, চুরি করলে তৃণমূল কংগ্রেসে প্রমোশন হয়। আর বামপন্থীদের কথাও আপনাদের মনে রাখতে হবে। যে মমতা ব্যানার্জি বলেছিলেন 34 বছর পশ্চিম বাংলায় বামপন্থীরা সরকার চালিয়েছে, মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় আসে তাহলে বামপন্থীদের এক এক নেতাকে ধরে জেলের মধ্যে পুরে দেবে। গৌতম দেব, অসীম দাশগুপ্ত, সূর্যকান্ত মিশ্র, বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, এদেরকে ফাইল দেখিয়ে বলেছিল সরকারে একবার আসলে জেলের মধ্যে পুরে দেবো। 34 বছর সরকার চালানোর পরও একজন বামফ্রন্টের নেতা, মন্ত্রীর সাদা পাঞ্জাবিতে কালি লাগানোর দাগ মমতা ব্যানার্জির কেন? মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের 14 পুরুষেরও ক্ষমতা হয়নি কালির দাগ লাগানো। আর মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ যখন সারদা কেলেঙ্কারিতে জেল থেকে যখন বেরিয়ে হচ্ছে, যে পুলিশ গাড়ি করে যখন হচ্ছে কোর্টে নিয়ে আসছে, তখন কুণাল ঘোষ বলছে সারদা কেলেঙ্কারিতে সবচাইতে বেশি যদি টাকা কেউ নিয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি, মনে আছে আপনাদের? আর পুলিশ হচ্ছে ওই পুলিশের গাড়ি জোরে জোরে বাজাচ্ছে যাতে কুণাল ঘোষ হচ্ছে সাংবাদিকদের সামনে কথা বলতে না পারে। আচ্ছা বলুন তো, আপনাকে যদি কেউ বলে চোর, আপনি সবচাইতে বেশি চুরি করেছেন, আপনি জীবনে তার সঙ্গে মিশবেন? যদি চুরি না করে থাকেন, আপনি যদি সৎ হন, আপনি তার সঙ্গে মিশবেন? কোনোদিন মিশবেন না।
আর আপনি যদি চোর হন, আপনি যদি ওই ঘাটের প্রতীক হন, তাহলে নিশ্চয়ই গলা জড়িয়ে মিশবেন আর বলবেন, ভাই যা বলেছিস বলেছিস, আর বলিস না। মমতা ব্যানার্জি সততার প্রতীক লিখতেন, এখন আর কোন সততার প্রতীক লিখছে না, কারণ ওর যা আছে সব চোর, সব চোর। আর জেল থেকে যখন বেরোই তখন বলে গলা জড়িয়ে, ভাই যা বলেছিস আর বলিস না, তোকে আমি ছাড়ছি না, তোকে আমি অনেক বড় পদ দেব। এই যে আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকী, কাসেম সিদ্দিকী তো আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে, তার কিছুদিন আগে তৃণমূলে জয়েন করবার কিছুদিন আগে বলেছিলেন না, ও নবান্ন কোম্পানি তোমার মাথা থেকে পা পর্যন্ত, ডান দিকে বাঁ দিকে যা আছে সব চোর 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 করে স্লোগান দিয়েছিল না। এই কাসেম সিদ্দিকী আমি আজকে দেখছিলাম, উনি নাকি আরকালি গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন, ওনার কর্মীরা নিশ্চয়ই আমার বক্তব্য শুনছেন। আমি সবই নয়, তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, দাদারা একবার আপনাদের প্রার্থীকে জিজ্ঞাসা করুন তো, যে দাদা আপনি তো কয়েক মাস আগে বলেছিলেন যে মমতা ব্যানার্জি থেকে শুরু করে তার চারপাশে যা আছে সবাই চোর সবাই চোর সবাই চোর, তাহলে আপনার সঙ্গে দিদিমণির কি চুক্তি হয়েছে আপনি বলুন তো, যে আপনি দিদিমণিকে এবং তার দলকে চোর বলার পরেও আপনাকে ডেকে নিয়ে শুধু দলে জয়েন করায়নি, আপনাকে বিধানসভার প্রার্থী করে দিয়েছে। কি চুক্তি হয়েছে? ওই চুক্তি হয়েছে একটাই, ভাই তুই যা জানিস আর কোনোদিন বলবি না, একবার যা বলে ফেলেছিস মুখ ফসকে আর যেন বলিস না, তোকে আমি উপহার দিচ্ছি। এই তো হচ্ছে দল। সেই দলটা ভোট চাইছে এখানে। কখনো বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, কখনো বলছেন আমি আমডাঙ্গাকে ঝাঁঝরা করে ছেড়ে দেবো, কখনো বলছেন আমি আমডাঙ্গাকে ফাঁকা করে দেবো। এটা কি রাজনীতিবিদদের ভাষা? আমডাঙ্গাতে হালিম সাহেব দীর্ঘদিন লড়াই করেছিলেন, হালিম সাহেবের মুখে কেউ কখনো এইসব কথা শুনতে পেয়েছিলেন? বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করছেন, বামপন্থীদের মুখে কখনো এইসব ভাষা আপনারা শুনবেন না। উনি আমডাঙ্গাকে ঝাঁঝরা করে দেবেন। আর দিদিমণি ক্যানিং এ গিয়ে বলছেন, ভাঙড়ে গিয়ে বলছেন আমি হচ্ছি বাঘ আর আমার ডান হাত হচ্ছে শওকত মোল্লা। আমি কথাগুলো বলছি, দলটাকে বুঝুন। শুধু আমার সামনে যারা বসে আছেন আপনারা নয়, মাইকের আওয়াজ অনেকেই শুনছেন। ভোট আপনারা দেবেন, ভোট দেবার আগে ভাবুন, এই শওকত মোল্লা দক্ষিণ 24 পরগনায় একটা প্রশাসনিক মিটিং এ বসে আছেন। শওকত মোল্লা এমএলএ ছিলেন, হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলছেন দিদি জীবনতলায় একটা বাস স্ট্যান্ড করে দিতে হবে। মমতা ব্যানার্জি বলছে তুই বস, তুই তো বোমা বাঁধিস। মনে আছে আপনাদের? আমাদের আমডাঙ্গার মাননীয় প্রাক্তন বিধায়ক, প্রাক্তন হতে চলেছে আর কি, উনি বলেছিলেন একটা কি যেন আমডাঙ্গা হসপিটাল নাকি, বললো আরে তুই বস, আমডাঙ্গা তো বোমডাঙ্গা। মনে আছে? মানে আমি এই যে বলছি কাদের নিয়ে তৃণমূল কংগ্রেস, ভালো করে বুঝবেন। তার এমএলএ কে বলছে তুই তো বোম বাঁধিস, আর একজন এমএলএ কে বলছে আমডাঙ্গা তো বোমডাঙ্গা হয়ে গেছে। তাহলে কারা তার চারিদিকে ঘুরে, বুঝতে পারছেন? পৃথিবীর চারিদিকে যেমন সূর্য ঘোরে, মমতার চারিদিকে তেমনি দুর্নীতিবাজরা ঘুরতে থাকে, দুর্নীতিবাজ চোররা ঘুরতে থাকে। কাদের সাথে আমরা লড়াই করছি? আমি দত্তপুকুরের মিটিং এ বলছিলাম যে আমরা কাদের সঙ্গে লড়াই করছি বলুন তো। আমডাঙ্গার প্রার্থী বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, মমতা ব্যানার্জি বলছে আমি বাঘ, আর শওকত মোল্লা হচ্ছে ডান হাত। আচ্ছা বাঘের ডান হাত কি হবে? বাঘই তো হবে নাকি? বাঘ যদি হয় তাহলে বাঘের ডান হাত কি হবে? বাঘ। বাঘকে আবার একটা সহজ ভাষায়, সাধু ভাষায় আমরা বইতে পড়েছি কি যেন বলে টলে, আপনারা হয়তো জানবেন টানবেন কি যেন বলে, বাঘ টাঘকে কি বলে, পশু টশু বলে। আমরা কাদের সাথে লড়াই করছি রে ভাই? টাইগার তো বলে, টাইগার তো ইংরেজি কথা, বাঘ হচ্ছে বাংলা কথা, সাধু ভাষায় হচ্ছে এদেরকে পশু বলে। কাদের সাথে লড়াই করছি আমরা? ভাবতে হবে আজকে আমডাঙ্গার মাটিতে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে, যদি আইএসএফ এ ভোট দেন তাহলে বিজেপি চলে আসবে। দেখবেন মাইনরিটি এলাকায় আর কোনো প্রচার নেই,
বলছে যদি বিজেপিতে ভোট দেন তাহলে কি তৃণমূলে ভোট, আইএসএফ এ ভোট দেন তাহলে কিন্তু বিজেপি চলে আসবে, বিজেপির ভয় দেখাচ্ছে। এই বিজেপিকে পশ্চিমবাংলায় কারা এনেছিল? এই বিজেপিকে পশ্চিমবাংলায় এনেছিল তৃণমূল কংগ্রেস। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। সেই তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে প্রথম যত নির্বাচন করেছে সবকটা নির্বাচন বিজেপির সঙ্গে একসঙ্গে জোট বেঁধে নির্বাচন করেছে পশ্চিমবাংলায়। 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, একজন বিজেপির এমএলএ কখনো জিততে পারেনি, একজন এমপি কখনো পশ্চিমবাংলায় জিততে পারেনি 34 বছরের সময়কালে। আর তৃণমূল কংগ্রেস এই বিজেপির সঙ্গে আঘাত করে পশ্চিমবাংলায় নির্বাচন করেছে। পশ্চিমবাংলায় আজকে বিজেপিকে আনতে সাহায্য করেছে শুধু না, দুধ কলা দিয়ে কি যেন পোষে, ও দুধ কলা দিয়ে পশ্চিমবাংলায় তাই পুষেছে। আর আজকে বিজেপির বিরুদ্ধে হচ্ছে, বলছে বিজেপির ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে। আমরা জানি বিজেপি কি করতে চায় পশ্চিমবাংলায়, আমরা জানি বিজেপি কি করতে চায় ভারতবর্ষে। ভারতবর্ষের মাটিতে বিজেপির স্বপ্ন হচ্ছে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়, এক ধর্মের দেশে পরিণত করতে চায় ভারতবর্ষকে, সেটা আমরা জানি। আর তাই বিজেপির প্রথম শত্রু হচ্ছে আমরা, কমিউনিস্টরা হচ্ছে বিজেপির প্রথম শত্রু। বিজেপির দ্বিতীয় শত্রু হচ্ছে মুসলমানরা, আর বিজেপির তৃতীয় শত্রু হচ্ছে খ্রিস্টানরা। বিজেপি এটা খুব ভালো রকম জানে। তাই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে যখন নির্বাচন হয়, লড়াই হয়, তখন বিজেপির নেতারা বলে পশ্চিম বাংলায় হচ্ছে লাল ঝান্ডা, বারবার থেকে তৃণমূল কংগ্রেস থাক অনেক ভালো, কারণ ওরা জানে তৃণমূল কংগ্রেস যদি থাকে তাহলে দুধ কলা দিয়ে ওদের পুষবে। আমরা বলছি এই নির্বাচনের মধ্যে দিয়ে বিজেপিকে খাটো করতে হবে, আর তৃণমূলকে পশ্চিমবাংলার মসনদ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যদি ছুঁড়ে না ফেলতে পারেন তাহলে আগামী দিনে এই পশ্চিম বাংলায় বিজেপি আরো বেশি বাড়তে থাকবে। যত বেশি তৃণমূলকে ভোট দিয়েছেন তত বেশি বিজেপি বেড়েছে পশ্চিম বাংলায়, মনে করবেন আমার কথাগুলো মিলিয়ে নিন। যত বেশি ভোট দিয়েছেন তৃণমূলকে তত বেশি পশ্চিম বাংলায় বিজেপি বেড়েছে। এই নির্বাচনে যদি আবার তৃণমূলকে ভোট দেন আবার বিজেপি বাড়বে পশ্চিম বাংলায়। আর আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, কথা দিতে পারি যে যদি বাম আইএসএফ জোটের সরকার হয় পশ্চিম বাংলায় বিজেপি থাকবে না, বিজেপি থাকবে না পশ্চিম বাংলায়। তৃণমূল কংগ্রেসের হিম্মত নেই এই কথা বলার। আপনারা দেখছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে যদি তোমরা বিজেপি কে ভোট না দাও তাহলে সিপিএম এ দিও না, দরকার হলে তৃণমূলে দাও। আবার ওই ভাঙড়ের প্রার্থী শওকত তিনি বলছেন ওখানকার বিজেপির যিনি প্রার্থী তার সঙ্গে ঘরের মধ্যে গিয়ে বসে ঘরের দরজা আটকে দিয়ে গল্প করছে, দেখেছেন মিডিয়াতে। বলছে প্রয়োজন হলে তোমরা হচ্ছে বিজেপিতে ভোট দাও কিন্তু সিপিএম এ আইএসএফ এ ভোট দিও না। তাহলে আতাতটা কাদের সঙ্গে কাদের আছে এটা বুঝতে সাধারণ মানুষের কোনো অসুবিধা হবার কথা নয়। স্বাভাবিকভাবে এই নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকীকে পর্যদুস্ত করতে হবে এবং আমাদের প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। শপথ নিতে হবে, শপথ নিতে হবে যে খাম চিহ্নে ভোট দিয়ে বিশ্বজিৎ মাইতিকে আমডাঙ্গা থেকে আমরা বিধানসভায় পাঠাবো। আর তৃণমূল কংগ্রেসকে আমডাঙ্গার মাটি থেকে ছেঁটে ফেলা হবে, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আর মাত্র কয়েকটা দিন, নির্বাচন চলে যাবে, আবার নির্বাচন আসবে 5 বছর পর। অনেক ঘটনা 5 বছরের মধ্যে ঘটবে, কিন্তু আপনি নির্বাচন পাবেন না, সরকার পরিবর্তন করার সুযোগ পাবেন না, কোনো অবস্থাতেই পাবেন না। কিন্তু ভালো করে বুঝুন, চাকরি চুরি করে পার্থ চ্যাটার্জি জেলে গেছে, ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন, সরকার পরিবর্তনের সুযোগ পেয়েছিলেন, পাননি। 26,000 চাকরি বাতিল হয়েছে, আপনি সরকার পরিবর্তনের সুযোগ পেয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, সরকার পরিবর্তনের সুযোগ পেয়েছেন, পাননি। তৃণমূল বিজেপির আতাত খুব পরিষ্কার। আপনারা সর্বশেষ দেখেছেন না ফাইল কেলেঙ্কারি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে পালাচ্ছে, দেখেছেন?
বিজেপির সঙ্গে তৃণমূলের আতাত আর একটা ঘনিষ্ঠ উদাহরণ হচ্ছে এটা। যখন আইপ্যাকের অফিসে সেন্ট্রাল বাহিনী ইডি হানা দিচ্ছে, সেন্ট্রাল বাহিনীর সঙ্গে আছে, তার মধ্যে দিয়ে সেন্ট্রাল বাহিনীকে ভেদ করে হচ্ছে যে চলে গেল হচ্ছে যে মমতা ব্যানার্জি সেই অফিসের মধ্যে, সেই অফিসের মধ্যে ঢুকে গেল। শুধু না, সেখান থেকে ফাইল পালিয়ে নিয়ে চলে আসলো। দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, বাইরে এসে ফাইল দেখাচ্ছে, বলছে এখানে আমার অনেক কাগজ আছে। যেখানে রেড করছে ইডি আর ঘিরে আছে সেন্ট্রাল বাহিনী, তার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন কিভাবে? নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সিগন্যাল আছে, অমিত শাহর সিগন্যাল আছে, তা না হলে তোর ভিতরে ওনার ঢুকে যাবার কথা নয়, ঢুকতে পারার কথা নয়। পারবেন আপনি? যখন পুলিশ কোনো রেড করে আপনি সেখানে যেতে পারবেন? সেন্ট্রাল বাহিনী ছেড়ে দেন, পারবেন না। তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহের সিগন্যাল আছে বলে সেন্ট্রাল বাহিনী পরিবেষ্টিত থাকার পরেও তার মধ্য দিয়ে হচ্ছে ঢুকে যাচ্ছে মমতা ব্যানার্জি। আর শুধু ঢুকে যাচ্ছে না, ঢুকে গিয়ে ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসছে। তারপর যখন ছিনিয়ে নিয়ে চলে আসছে, তারপরে বলছেন যে আমি কেস করব হচ্ছে ইডির বিরুদ্ধে। হ্যাঁ, কেস উনি করেছেন। উনি বলছেন ইডির বিরুদ্ধে কেস করবে, আর ইডি বলছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করবে। কেস করেছেন, কিন্তু ফলাফল কি দেখছেন? কোর্টে যেদিন ডেট পড়ছে সেদিন ইডি বলছে যে ডেটটা 1 মাস চেঞ্জ করে দিন, পাল্টে দিন, আমাদের কাগজপত্র রেডি হয়নি। আর 1 মাস পরে যখন ডেট পড়ছে তখন রাজ্য সরকার বলছে ডেটটা 2 মাস পিছিয়ে দিন, আমাদের একটু অসুবিধা আছে। ইডি বলছে হ্যাঁ চেঞ্জ করে দিন, অসুবিধা নেই। আর তৃণমূলও বলছে হ্যাঁ চেঞ্জ করে দিন, অসুবিধা নেই। বোঝাপড়াটা বুঝতে পারছেন? কোন ফল পেয়েছেন আপনারা? ফাইল কেলেঙ্কারি হলো, কোন ফল পেয়েছেন? পাননি, দেখতে পাননি, টিভির পর্দায় দেখতে পাবেন না। তার কারণ বোঝাপড়াটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির। তাই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দুর্নীতিবাজ শুধু না, যারা পশ্চিম বাংলাটাকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে, দেখবেন গঙ্গা ভাঙতে 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 একেবারে সর্বশেষ যে বাড়িটা থাকে সেই বাড়িটা গঙ্গার কিনারায় গিয়ে দাঁড়ায়, যে কোনো মুহূর্তে হচ্ছে ভেঙে গঙ্গায় তলিয়ে যাবে। পশ্চিম বাংলাটাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি। তার হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। আর রক্ষা করবার জন্য গোটা পশ্চিম বাংলায় ঝড় উঠেছে, বাম আইএসএফ এর ঝড়। আপনারা দেখছেন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের করণদিঘিতে দেখেছেন হাজী শাহাবুদ্দিনের ওখানে সিপিআইএম এর প্রার্থী দেখেছেন। আজকে শেষ মিছিলটা করেছে, কারণ ওদের ভোট হচ্ছে আগামী পরশুদিন বৃহস্পতিবার। দেখেছেন শেষ মিছিলটা? শেষ দেখার ক্ষমতা কারো নেই। গ্রামের পর গ্রাম মানুষ হচ্ছে একসঙ্গে যোগ দিচ্ছে সিপিআইএম এর করণদিঘিতে। ওখানকার মানুষ বলছে শুধু সার্টিফিকেটটা পাওয়ার অপেক্ষা, শাহাবুদ্দিন জিতে গেছে নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা লক্ষ্য করেছেন ওই যে ডোমকলে মুর্শিদাবাদ জেলার ডোমকলে একটা গ্রামের গোটা পার্টি অফিস তৃণমূলের, যারা তৃণমূল করতো সবাই পার্টি অফিসটাকে নিয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এ যোগ দিয়েছে। বলছে ডোমকলে তৃণমূলের কোনো জায়গা নেই। দেখেছেন সাগরদিঘিতে? দেখেছেন সাগরদিঘিতে যিনি প্রার্থী হয়েছেন ওই যে বাইরন বিশ্বাস, ওই যে বেঈমান বিশ্বাসঘাতক, উপনির্বাচনে ওখানে মানুষ হচ্ছে ওকে জিতিয়েছিল বাম এবং কংগ্রেসের জোটের প্রার্থী হিসাবে 25,000 ভোটে জিতিয়েছিল। মনে আছে আপনাদের? ওই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দিয়ে জিতেছিল বাই ইলেকশনে। তার 2 মাস পরে তিনি বিশ্বাসঘাতকতা করলেন। এবারে আবার তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেই বিশ্বাসঘাতক বলছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমি বিশ্বাসঘাতকতা করেছি, আপনারা যাকে খুশি ভোট দিন, আমার কিছু বলার নেই। দেখেছেন আপনারা এসব ভিডিও? দেখেছেন আপনারা? দেখেছেন রায়দিঘিতে, দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে নওশাদ এবং আমাদের হচ্ছে যে সৃজনের মিটিং এ সেদিন দেখেছেন? কানাই কানাই লোক, শুধু না চারিদিক থেকে বিরোধীরা এসে হচ্ছে জয়েন করছে, বলছে না ওখানে ওদের সঙ্গে আর থাকা যাবে না। কারণ ওরা বুঝেছে যাই তৃণমূল তাই বিজেপি। লালচন্দারা তৃণমূলের জন্মলগ্ন থেকে বলে এসেছিল যাই তৃণমূল তাই বিজেপি। সেদিন পশ্চিম বাংলার অনেক মানুষ হয়তো বিশ্বাস করেনি, কিন্তু তারপরে যখন মুকুল রায় বলল যাই তৃণমূল তাই বিজেপি, যাই বিজেপি তাই তৃণমূল, তারপরে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলল এলকে আদবানি আর অটল বিহারী বাজপেয়ী যদি না থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসের জন্ম পশ্চিম বাংলায় হতো না। যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হয় তখন লেবার রুমে উপস্থিত ছিল অটল বিহারী বাজপেয়ী আর এলকে আদবানি। বলেছে না? আর আপনারা কি দেখলেন?
বলছে মুসলমানদের খুব বড় বিপদ হয়ে যাবে বিজেপি আসলে। আচ্ছা, এই যে অর্জুন সিং এর নাম শুনেছেন আপনারা? অর্জুন সিং এর নাম শুনেছেন? তৃণমূল কংগ্রেসের নেতা ছিল দীর্ঘদিন ভাটপাড়া এমএলএ। 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল টিকিট দেয়নি, লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে চলে গেল বিজেপিতে। বিজেপিতে গিয়ে বিজেপির এমপি হলো, জিতলো ব্যারাকপুরে, মনে আছে আপনাদের? জিতে গিয়ে তখন হচ্ছে যে হাইকোর্টে মামলা করলো, বললো যে হচ্ছে যে মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না, মুসলমানরা মসজিদে মাইকে আজান দেয়, এটা বন্ধ করার জন্য কে কেস করেছিল? অর্জুন সিং করেছিল তো। তার কয়েক মাস পরে বিধানসভা নির্বাচনে আবার তাকে দেখলাম আমাদের আপনারা তৃণমূল নিয়ে খুব নাচানাচি করছে। যে লোকটা মসজিদে আজান দেওয়া যাবে না বলে কেস করলো, আবার ফিরে এলো তৃণমূলে, আবার নিয়ে নাচানাচি করছে। আবার যখন তৃণমূল কংগ্রেসের বিধানসভায় এই গত লোকসভায় 24 লোকসভায় যখন টিকিট দিল না, ওই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে বসেছিল, অভিষেক যখন প্রার্থী ঘোষণা করছে, একের পর এক নাম বলতে বলতে যখন ব্যারাকপুর এসছে, ব্যারাকপুর আসার পরে যখন বলছে পার্থভৌমিক, তখন অর্জুন সিং মঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি হয়েছে দাদা, চলে যাচ্ছেন কেন? বলে কিছু হয়নি, কিছু হয়নি। বাড়ি গিয়ে ওর অফিসের মধ্যে ওই মমতা ব্যানার্জি অভিষেকের ছবিগুলো টেনে ফেলে দিয়ে আবার নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে দিল, বিজেপি করছে, বিজেপি থেকে দিল। মনে আছে না? কতটা উদাহরণ নেবেন। এই যে বারাসাতের প্রার্থী সব্যসাচী দত্ত বিজেপি করছিল না, গত বিধানসভায় বিজেপি প্রার্থী ছিল, আবার তৃণমূলে। এই তৃণমূলের কাছে বিজেপির ভয় দেখতে হবে মুসলমানদের। মমতা ব্যানার্জি, তুমি মনে রেখে দিও, পশ্চিম বাংলায় সরকারে আসবার পরে যদি তুমি সবচাইতে অন্যায় কাজ কেউ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। কালকে সাধনপুর মাঠে আসবে, ওকে জিজ্ঞাসা করতে হবে বাড়িতে বসে না, আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করার কথা বলছি না। যদি কোন তৃণমূল কংগ্রেসের নেতার হিম্মত থাকে জিজ্ঞাসা করবেন যে ম্যাডাম, আপনি পশ্চিম বাংলার সরকারের টাকা হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে, সেই সরকারের টাকায় আপনি টাকা খরচ করে হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন। আপনি পারেন সরকারের টাকা থেকে জগন্নাথ মন্দির করতে। শুধু জগন্নাথ মন্দির করলো না, জগন্নাথ মন্দিরের প্রসাদ হচ্ছে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পাঠানোর ব্যবস্থা করলো। আমার একটা কথা মনে পড়ে গেল, জানেন তো, ওই দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত ছিল দিলীপ ঘোষ। ববি হাকিমের আমন্ত্রণ ছিল না, কিন্তু কোন মুসলমান তৃণমূল নেতার আমন্ত্রণ ছিল না। আমন্ত্রণ ছিল দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষকে নিয়ে ওই অনুষ্ঠানে গেছে জগন্নাথ মন্দির উদ্বোধনে। মমতা ব্যানার্জির পাশে বসে গল্প করছে, চা খাচ্ছে। তারপরে দিলীপ ঘোষ যখন বেরিয়ে আসছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, দিলীপ দা আপনি কি তাহলে তৃণমূলে যোগ দিচ্ছেন? বলছে না না, তৃণমূলে কি করতে যোগ দেবো, আরএসএস বিজেপি যা করতে চাই মমতা ব্যানার্জি তো তাই করে দিচ্ছে, আমার তো নতুন করে বিজেপিতে তৃণমূলে যোগ দেওয়ার কোনো দরকার নেই। বলছে কেন? বলছে সরকারের টাকা দিয়ে বিজেপি তো চাই ভারতবর্ষে মন্দির করতে, মমতা ব্যানার্জি তো মন্দির করে দিচ্ছে। তারপরে 21শে জুলাই কলকাতার মঞ্চে দাঁড়িয়ে বললো আমি বারুইপুরে বড় হনুমান মন্দির করে দেবো, আমি নিউটাউন সল্টলেকে হচ্ছে যে বড় দুর্গাঙ্গন করে দেবো, আমি শিলিগুড়িতে বড় মহাকাল মন্দির করে দেবো। 750 একর জমি হচ্ছে শিলিগুড়িতে দিয়েছে মন্দির করবার জন্য, মাত্র 1 টাকার বিনিময়ে। দুর্গাপুজোর সময় দুর্গাপুজো কমিটিগুলোকে টাকা দিচ্ছে। আমি বলছি টাকা দিচ্ছে, হিংসার কথা বলছি না, আমি বলছি 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ছিল, পশ্চিমবাংলায় দুর্গাপুজো হতো না? হতো তো দুর্গাপুজো? কি বিপ্লবটা, দুর্গাপুজো হতো তো, জাঁকজমক করেই হতো। মমতা ব্যানার্জির কাছে কোনো দুর্গাপুজো কমিটি কিন্তু টাকা চাইনি। উনি এসে বললেন আমি 10,000 করে টাকা দেবো, তারপরে বললো 20,000 দেবো, তারপরে 60,000, 70,000, 80,000, আর এবারে বলছেন লাস্ট নির্বাচনের বছর বলছে কত দেবো ইন্ডোর স্টেডিয়ামে, বলছে 80 তো দিয়েছিলাম, এবারে 90 করি। যারা তারা তো খুব খুশি। আচ্ছা